রাত প্রায় 11:30 বাজতে চলল। পুরো বাড়ি নিস্তব্ধতা চাদরে মোড়া। ড্রয়িং রুমে এক কোণে ঝোলানো ভিন্টেজ ল্যাম্পের আলোয় ঝলমলাচ্ছে মার্বেলের ফ্লোর। ব্র্যান্ডের লোগো ছাপানো বেশ কয়েকটা বড় শপিং ব্যাগ হাতে বাড়ি ফিরল জুবান। সিঁড়ি বেয়ে দোতলার করিডোরে পা রাখতেই তৎক্ষণাৎ ধ্বনিত হলো চাপা কণ্ঠস্বরের ডাক, ভাইয়া। জুবান দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখলো তিতিয়া দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে আসছে। চোখে মুখে উদ্বেগের ছাপ নিয়ে তিতিয়া ওর সামনে এসে দাঁড়াতেই জুবান ভ্রুকুচকে শুধালো, কিছু বলবি? তোকে আব্বু দেখা করতে বলেছে। এখন? তিতিয়া ঠোঁট কামড়ে মাথা নেড়ে শুধালো, আমার খুব ভয় করছে ভাইয়া। সবটা শোনার পর আব্বু একটা কথাও বলেনি, কেমন গম্ভীর হয়ে আছে। জুবান রুদ্ধশ্বাস ফেলে তিতিয়ার মাথায় হাত রেখে ওকে আশ্বস্ত করলো, ভয় পাস না, আমি আছি তো, আমি ঠিক সামলে নেব। আব্বু যদি দিশা আপুকে মেনে না নেয় তখন কি করবি ভাইয়া? মা তো এমনিতেই প্রচন্ড রেগে আছে, কারোর সঙ্গে কথা বলছে না। চিন্তা করিস না, আমি তো বললাম আমি সামলে নেব, আমি কথা বলবো আব্বুর সঙ্গে। দেখিস আব্বু ঠিক আমার বিষয়টা বুঝবে। তাই যেন হয় ভাইয়া। দিশা আপু খুব ভালো মেয়ে, দেখবি তুই আপুর সঙ্গে সুখে থাকবি। প্রতি উত্তরে জুবান মুচকি হাসলো। এক মুহূর্ত থেমে জিজ্ঞেস করলো, দিকে তাকিয়ে নরম গলায় শুধালো, রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যা, সকালে গিয়ে আব্বুর সঙ্গে কথা বলবো। তিতিয়া মাথা নেড়ে সাই জানিয়ে চলে গেল। জুবান কয়েক মুহূর্ত করিডোরে দাঁড়িয়ে থেকে রুমের দিকে পা বাড়ালো। রুমে আসতেই চোখ গেল বেডের কোণে বসে থাকা দিশার দিকে। মেয়েটা বেডের হেডবোর্ডে হেলান দিয়ে দুই হাঁটুর ভাঁজে মুখ ডুবিয়ে বসে আছে। ওভাবেই ঘুমিয়ে পড়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। জুবান দরজা লক করে বেডের দিকে এগিয়ে গেল। লকের ক্ষীণ শব্দটা কানে ভেসে আসতেই দিশা মুখ তুলে জুবানের দিকে তাকালো। জুবান বিছানার দিকে এগোতে এগোতে শুধালো, রাত অনেক হয়েছে, এখনো ঘুমাওনি কেন? দিশা নিচু স্বরে বলল, ঘুম আসছিল না। জুবান বেডের উপর শপিং ব্যাগগুলো নামিয়ে রাখলো। তোমার জন্য এনেছি, দেখে জানাও পছন্দ হয়েছে কিনা। যদি ফিট না হয় আমাকে বলো, আমি চেঞ্জ করে আনবো। আমি তো তোমার বডির মাপ জানি না, এই জন্য আন্দাজ করে এগুলো নিতে হয়েছে আমাকে। দিশা ব্যাগগুলোর দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, এসবের কোনো প্রয়োজন ছিল না। জুবান আলমারি খুলে টি-শার্ট আর ট্রাউজার বের করছিল। দিশার কথা কর্ণকুচু হতেই ও তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো। এক মুহূর্ত থেমে ভ্রুকুচকে শুধালো, পড়বে কি? দিশা বিভ্রান্ত দৃষ্টিতে জুবানের দিকে তাকালো। মানে বলেছি কাল সকাল থেকে কি পড়বে সেটা ভেবেছো? এখানে তোমার কোনো পোশাক নেই, আমি যদি এগুলো না আনতাম তাহলে কাল কি পড়তে? দিশা ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেললো। জুবান ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে শুধালো, তুমি আমার স্ত্রী দিশা, তোমার ভালো মন্দ খেয়াল রাখার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আমার। মানছি আমি কোনো জব করি না, তবে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, এখানে যা কিছু আছে সবকিছু তোমার স্বামীর নিজের টাকায় কেনা। তুমি নির্দ্বিধায় এসব ক্যারি করতে পারো। কাবার্ডের এক পাশটা এখন থেকে তোমার, আর যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবে। চুপ থেকে নিজেকে কষ্ট দিয়ে আমাকে অপরাধ বোধে ভোগাবে না। কথাগুলো বলা শেষে জুবান ওয়াশরুমে চলে গেল। দিশা কয়েক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে রইল ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। পর মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর বিছানার উপরে রাখা শপিং ব্যাগগুলো হাতে নিয়ে কাবার্ডের দিকে এগোলো। কাবার্ড খুলে ব্যাগগুলো একপাশে রেখে দিয়ে সিলিং লাইট অফ করে ড্রিম লাইটটা অন করলো। চোখের পলকে রুমটা নীলাভ আলোয় ডুবে গেল। দিশা ঠোঁট কামড়ে বেশ সময় নিয়ে কিছু একটা ভাবলো। পর মুহূর্তেই বিছানায় উঠে গিয়ে ব্ল্যাঙ্কেট টেনে এক কোণে আস্তে ধীরে শুয়ে পড়লো। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো জুবান। আধা ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে কানের পাশ বেয়ে নেমে আসছে। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে একবার দিশার দিকে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির রেলিংয়ের তোয়ালেটা মেলে দিয়ে কাচের দরজা আটকে ভেতরে ফিরে এলো। রুমে এসে সোজা এগিয়ে গেল বিছানার দিকে। বিছানার পাশে দাঁড়িয়ে পলকহীন দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো দিশার দিকে। গুটিসুটি মেরে বিছানার এক কোণে শুয়ে থাকা মেয়েটাকে এই মুহূর্তে জুবানের কাছে স্পর্শকাতর গোলাপের মতো লাগছে। জুবান হাত বাড়িয়ে দিশার গাল ছুতে গিয়েও শেষ মুহূর্তে হাত সরিয়ে নিল। নিজের সীমারেখা অতিক্রম করলো না সে। দিশার চোখ বন্ধ থাকলেও ঘুমের কোনো অস্তিত্ব নেই। সে স্পষ্ট অনুভব করছে জুবানের উপস্থিতি। ওর নিঃশ্বাসের ধরন অব্দি দিশা শুনতে পাচ্ছে। জুবান দীর্ঘশ্বাস ফেলে পাশের বালিশটা তুলে সোফার দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছেন? আচমকা এহেন অপ্রত্যাশিত প্রশ্ন কর্ণগোচর হওয়া মাত্রই জুবান থেমে গেল। ও পেছন ফিরতেই দেখলো দিশা ইতিমধ্যে শোয়া থেকে উঠে বসেছে। জুবান এক মুহূর্ত থেমে শান্ত গলায় শুধালো, আমি সোফায় ঘুমাবো, তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না আমি। দিশা বার কয়েক চোখের পলক ঝাপটালো। পর মুহূর্তেই কপালে সামান্য ভাঁজ ফেলে শুধালো, আমার অস্বস্তি নিয়ে আপনার খুব চিন্তা দেখছি। আমি কি একবারও বলেছি আপনি পাশে ঘুমালে আমার অস্বস্তি হবে? দিশার এহেন প্রতি উত্তরে জুবান প্রচন্ড অবাক। দিশা সত্যি এই কথা বলেছে না কেউ ভুল শুনেছে? নিজেকে যাচাই করার মনোবাসনা নিয়ে জুবান শুধালো, আমি যদি তোমার পাশে ঘুমালে তোমার সত্যিই খারাপ লাগবে না? দিশা জুবানের অগোচরে গভীর শ্বাস ফেললো। জুবানকে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়ে দিশা শুধালো, আমরা স্বামী স্ত্রী, বিয়েটা যেভাবেই হোক হয়েছে সেটা তো আর অস্বীকার করা যাবে না। শুরুতেই যদি ছোট ছোট বিষয়ে এমন দূরত্ব রাখি তাহলে সম্পর্কটা সহজ হবে কিভাবে? জুবান বাকরুদ্ধ হয়ে গেল। মুখ থেকে একটা শব্দও বের হলো না। ও যেন একটা শখের মধ্যে আছে। অনেক কষ্টে নিজেকে সামলে
সামলে নিয়ে কোনো রকমের শুধালো, তুমি সত্যি আমার সঙ্গে সংসার করতে চাও? বিয়ে করার পর জানতে চাইছেন সংসার করতে চাই কিনা? বিয়ে কি ছেলে খেলা পেয়েছে যে আজ করলাম আর কাল ভেঙে ফেললাম? সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। বিছানায় যথেষ্ট জায়গা আছে, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। জুবান স্থির দাঁড়িয়ে রইল। এত সহজ উত্তর দিশার থেকে একদম আশা করেনি। কিছুক্ষণ নীরবতার পর জুবান বালিশটা পুনরায় বিছানায় রেখে দিল। জিভ দ্বারা নিজের শুষ্ক অধৈর্যরা একবার ভিজিয়ে নিয়ে ইতস্ততভাবে শুধালো, একটা অনুরোধ করব? দিশা জবাব দিল না, কেবল শান্ত চোখে জুবানের দিকে তাকিয়ে রইল আসন্ন বাক্যের অপেক্ষায়। জুবান এক মুহূর্ত থেমে অত্যন্ত নিচু স্বরে শুধালো, তোমার বুকে রোজ মাথা রেখে ঘুমাতে দেবে? প্রমিস, এর বেশি কিচ্ছু চাইবো না। দিশা এবারেও প্রতি উত্তর করলো না। ওর এহেন নীরবতায় জুবান অস্বস্তিতে সম্পূর্ণরূপে আড়ষ্ট হয়ে গেল। আচ্ছা সরি, তুমি না চাইলে ঠিক আছে, আমি হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি। দিশা চুপচাপ বিছানায় শুয়ে পড়লো। এক মুহূর্ত থেমে নিঃশব্দে হাত বাড়িয়ে দিল জুবানের দিকে। জুবান থমকে দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাসই হচ্ছে না দিশা ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। দিশার এহেন বাক্য বিস্ময়ের জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো জুবান। ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। সময় নষ্ট না করে বিছানায় উঠে সাবধানে শুয়ে পড়লো দিশার পাশে। দিশা আলতো করে ওর মাথাটা টেনে নিজের বুকের উপর আনলো। ওর হৃদস্পন্দন ঝড়ের গতিতে চলছে, অথচ বাহিরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক। জুবান স্পষ্ট শুনতে পারছে দিশার হৃদস্পন্দনের ধূপধাপ শব্দ। একটা শুষ্ক ঢোক গিলে অনভ্যস্ত হাতে দিশাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দিশা দুজনের উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল। কয়েক মুহূর্ত এভাবেই অতিক্রান্ত হলো। প্রথমে ইতস্তত করলেও পরে আস্তে ধীরে জুবানের ঘন সিল্কি চুলের মাঝে আঙ্গুল চালাতে লাগলো দিশা। স্পর্শের আবেশে জুবান চোখ বন্ধ করে ফেললো। এক মুহূর্ত থেমে মৃদুস্বরে শুধালো, দিশা ভালোবাসি। দিশা প্রতি উত্তর করলো না, কেবল মনে মনে হাসলো। দিশার নীরবতা দেখে জুবানও আর কথা বাড়ালো না, চুপচাপ দিশার বুকে মাথা রেখে শুয়ে রইল। পরের দিন সকালটা ছিল একেবারে সাধারণ দিনের মতো শান্ত। দিশা রোজকার মতোই ক্লাসে এসে নিজের আসনে বসেছে। ব্যাগ থেকে বই বের করে বেঞ্চের উপর রাখতেই ওর পাশে বসা রাহি সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে শুধালো, এই তুর্য স্যারের বিষয়ে কিছু শুনেছিস? রাহির সম্পর্কে তৃষার বেস্ট ফ্রেন্ড, স্কুল জীবন থেকে শুরু করে কলেজ পর্যন্ত দুইজনের একসাথে পথ চলা। তৃষা ভ্রুকুচকে রাহির দিকে তাকালো। কি শুনবো? রাহি চোখ বড় বড় করে বিস্মিত কণ্ঠে শুধালো, সে কি? স্যার তো তোর কাজিন হয়, আর তুই কিছুই জানিস না? তৃষা বিরক্তির সুরে জবাব দিল, না বললে জানবো কিভাবে? আগে বল কি হয়েছে? রাহি চারপাশে একবার তাকিয়ে সতর্ক কণ্ঠে শুধালো, এখানে না, চল কলেজের পেছনের পুকুর পাড়ে গিয়ে বসে কথা বলি। কেউ শুনে ফেললে ঝামেলা হতে পারে। কিছু হবে না, এখানেই বল। একটু পর ক্লাস শুরু হবে। একদিন লেট করে ক্লাস করলে কিছু হবে না। তুই স্যারের কাজিন, তাই তোর কোনো চিন্তা নেই, কিন্তু আমি তো স্যারের কেউ না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। চল এখন। তৃষা দীর্ঘশ্বাস ফেললো। রাহিকে সে ভালো করেই চেনে। মেয়েটা যতক্ষণ না নিজের ভেতরের কথা উগড়াতে পারছে ততক্ষণ নিজেও শান্তিতে থাকতে পারবে না, আর অন্য কাউকেও শান্তিতে থাকতে দিবে না। অগত্যা বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো তৃষা। দুজনেই ক্লাসরুম থেকে বেরিয়ে কলেজ ভবনের পেছনে অবস্থিত শান বাঁধানো ঘাটের দিকে হাঁটতে লাগলো। এই দিকটা ক্যাম্পাসের থেকে তুলনামূলকভাবে বেশ নির্জন। ঘাটের কিনারায় বসে তৃষা হাতঘড়ির দিকে তাকালো। সকাল 9:45 বাজতে চলেছে। 15 মিনিট পর ক্লাস স্টার্ট হবে। তৃষা বিরক্ত হয়ে শুধালো, যা বলার তাড়াতাড়ি বল, আবার ক্লাসে যেতে হবে। রাহি একটু থেমে গলা নামিয়ে বলল, তুর্য স্যার গতকাল ওনার কেবিনে একটা মেয়েকে কিস করেছে। শব্দগুলো বিষাক্ত ছুরির ন্যায় এসে বিঁধল তৃষার কানের ভেতর। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারলো না কি শুনলো। মনে হলো চারপাশের সমস্ত শব্দ ওর থেকে কয়েক হাত দূরে সরে গেছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে তৃষা অস্ফুট স্বরে শুধালো, কি বললি তুই? সত্যি বলছি, তবে মেয়েটা কে ছিল দেখা যায়নি, ওরা নাকি খুব ঘনিষ্ঠ অবস্থায় ছিল। তৃষার মস্তিষ্কের ভেতরটা ধপধপ করছে। ওর মনে হচ্ছে পাঁজরের নিম্নাংশ ধপধপ করতে থাকা নরম মাংসপিণ্ডখানি কেউ মুঠোয় চেপে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তৃষার। বড় বড় কয়েকটা দম টেনে তৃষা কোনো রকম বলল, তুই জানলি কিভাবে? আমাদের ক্লাসে রিমা আর দিয়া গতকাল স্যারের কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখেছে। আজ ক্লাসে বসে ওরা এই নিয়ে নিজেদের মধ্যে ফিসফাস করছিল। আমি শুনে ফেলেছি। ভার্সিটির কেউ এখনো এই বিষয়ে কিছু জানে না। তৃষার চোখ দুটো জলে টলমল করে উঠল। মাথা নিচু করে ঝাপসা চোখে পুকুরের দিকে তাকিয়ে রইল সে। জলের ওপর ভাসমান সূর্যের প্রতিফলন চোখে পড়ছে। যে মানুষটাকে সে নিজের অস্তিত্বের সঙ্গে মিশিয়ে ফেলেছে, যাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, যাকে এক নজর দেখার জন্য প্রতি মুহূর্ত তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায় ছটফট করে, সেই মানুষটা কিনা অন্য নারীতে মগ্ন। তৃষা এতক্ষণে শিওর হলো তুর্য তবে সেদিন নূপুর জোড়া ওই মেয়েটার জন্য কিনেছিল, যেগুলো ভাগ্যের পরিক্রমায় এখন ওর পায়ে শোভা পাচ্ছে। তৃষা অবচেতনেই নিজের পায়ের দিকে তাকালো। সোনার নূপুর দুটো ওর আলতারাঙা পায়ে ঝিকঝিক করছে। তৃষার মনটা কেমন বিষিয়ে উঠল। তৃষা সেদিন কৌতূহলের বশবর্তী হয়ে জানতে চাওয়ার পর
তুর্য তো স্পষ্ট ভাষায় বলে দিয়েই ছিল নুপুরজোড়া ওর জন্য ছিল না। পরবর্তীতে কি ভেবে তুর্য নুপুরজোড়া ওকে দিয়েছিল তৃষা জানে না, তবে প্রিয় পুরুষের থেকে কিছু পাওয়ার লোভটা সামলাতে পারেনি তৃষা, তাই তো নুপুরজোড়া ওর জন্য নয় জানা সত্ত্বেও তৃষা ওগুলো নিয়েছিল। নুপুরজোড়া তুর্য কার জন্য কিনেছিল জানার জন্য তৃষার মনটা ছটফট করলেও সেদিন সাহস করে তুর্যকে জিজ্ঞেস করতে পারেনি, তবে আজ ওর কাছে সবটা জলের মতো স্বচ্ছ। তৃষা আর ভাবতে পারছে না এসব, অসহ্য যন্ত্রণায় মস্তিষ্কের ভেতরটা যেন ফেটে যেতে চাইছে। গাল বেয়ে নীরবে অশ্রু নেমে এলো কয়েক ফোঁটা। তৃষা দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেললো অশ্রুবিন্দু কণা। এই কান্নাও কাউকে দেখাতে চাই না, হৃৎপিণ্ডটা যেন ফালাফালা হয়ে যাচ্ছে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে এসে দিশেহারা। রাহি তৃষার নিস্তেজতা লক্ষ্য করে শুধালো, তুই ঠিক আছিস? কেমন যেন লাগছে তোকে। তৃষা কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা তুলল। অন্তঃস্থলের গভীরে বয়ে চলা জলোচ্ছ্বাসকে থামানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে শুধালো, ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। তৃষার এহেন আচরণে অবাক হলো রাহি। ও তো ভেবেছিল তুর্যের বিষয়ে তৃষা কিছু একটা অন্তত বলবে। যতই হোক তৃষা তুর্যের কাজিন, মেয়েটা নিশ্চয়ই তুর্যের বিষয়ে কিছু একটা জানবে। রাহি মনে মনে হতাশ হলেও মুখে কিছু বলল না। দুজনেই ঘাট থেকে উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। রাহি হাঁটতে হাঁটতে আপন মনে কথা বলে চলেছে, অথচ তৃষার সেসবে ধ্যান নেই। ও শূন্য মস্তিষ্কে অসংলগ্ন পায়ে হেঁটে চলেছে নিজের মতো করে। বিকেল 4টেই কাটা পেরিয়েছে কিছুক্ষণ পূর্বে। কলেজ ছুটির পর বেশিরভাগ ছাত্রছাত্রী ইতিমধ্যে গেট পেরিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছে। কলেজ গেট থেকে কিছুটা দূরত্বে প্রধান সড়কের ধারে দাঁড়িয়ে আছে আতসী। আজ যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে হবে ওকে। তুর্যের সামনে এই মুহূর্তে কোনোভাবেই পড়তে চায় না আতসী। গতকালের ঘটনার স্মৃতি এখনো শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শীতল স্রোতের ন্যায় বয়ে যাচ্ছে। এরিকের দেওয়া জখমের দাগগুলো লালচে হয়ে বসে আছে গলার ফর্সা ত্বকে। অনেক কষ্টে ফাউন্ডেশন দিয়ে আতসী ঢেকে রেখেছে সেগুলো, এমনকি গলায় ওড়না অবধি পেঁচিয়ে রেখেছে। তুর্যের চোখে যে কতটা তীক্ষ্ণ সেটা আতসী ভালো করেই জানে। একবার যদি জখমের দাগগুলো নজরে চলে আসে তবে পরিস্থিতি কতখানি জটিল হয়ে উঠবে তা কল্পনাও করতে চায় না আতসী। এমনিতেও আজ ছুটির পর তুর্য ওকে দেখা করতে বলেছিল, কিন্তু আতসী ইচ্ছে করে এড়িয়ে গেছে। ফোনটা সাইলেন্ট রেখে ক্লাস শেষে দ্রুত বেরিয়ে এসেছে। এখন শুধু একটা রিক্সা পেলেই হয়। বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করতে পারলেই যেন শান্তি। দিশাও আজ কলেজে আসেনি। সকালে কলেজে আসার সময় আতসী দিশাকে ওর সঙ্গে আসতে বলেছিল, কিন্তু দিশা সরাসরি জানিয়ে দিয়েছে আগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসুক, তারপর কলেজে যাবে। আতসী উদ্গ্রীব চোখে রাস্তার দিকে তাকিয়ে রইল। রিক্সা যাচ্ছে, কিন্তু সবই ভাড়া করা। মিনিট দুয়েক কেটে গেল, সেই সঙ্গে আতসীর অস্থিরতাও বাড়লো। কিন্তু কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রবাদ বাক্যকে সত্যি করে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তুর্যের গাড়িটা এসে থামলো ওর সামনে। আতসীর বুকের ভিতরটা তৎক্ষণাৎ ধরপর করে উঠলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। অজান্তেই একটা ফাঁকা ঢোক গিরে ফেললো সে। চোখ সরিয়ে নিল, সঙ্গে সঙ্গেই যেন তুর্যকে দেখেনি। তুর্য ভেতর থেকে গাড়ির দরজা খুলে দিল। সাধারণ একটা শব্দ, তবুও আতসীর কানে সেটা বজ্রপাতের ন্যায় ঠেকলো। দ্রুত গতিতে চারপাশে তাকালো। কলেজ গেট থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে তারা। ভিড়ও তেমন একটা নেই। আতসীকে অবিচল দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য গাড়ির কাজ নামিয়ে চাপা গলায় শুধালো, রাস্তায় দাঁড়িয়ে থাকবে নাকি গাড়িতে উঠবে? আতসী ঠোঁট ভিজিয়ে নরম গলায় বলল, আজ আমি রিক্সা করেই চলে যাব, আপনাকে অযথা কষ্ট করতে হবে না। তুর্যের কপালে খানিকটা ভাঁজ পড়ে গেল, চোখের চাহনিতে গাঢ়তা নেমে এলো। চুপচাপ উঠে এসো, কলেজ ছুটির পর দেখা করতে বলেছিলাম, সেটাও করনি। আতসী বুঝলো অযথা কথা বাড়িয়ে লাভ নেই। কিছুক্ষণ দোটানায় দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত গাড়ির দিকে এগিয়ে গেল সে। গাড়িতে ওঠার আগে শেষবারের মতো চারপাশটা দেখে নিল। আতসী কেউ লক্ষ্য করছে না ওদের। কিছুটা আশ্বস্ত হয়ে গাড়ির ভেতরে উঠে বসলো আতসী। দরজা লাগিয়ে অবচেতনে গলার ওড়নাটা আর একটু টেনে টুনে ঠিক করলো। আঙ্গুলের ডগা সামান্য কাঁপছে। আতসী প্রাণপণে প্রার্থনা করে চলেছে সূর্যের চোখ যেন কোনোভাবেই ওর গলার দিকে না যায়। তুর্য ইঞ্জিন স্টার্ট করলো। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল সামনের ব্যস্ত রাস্তায়। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। দুজনের মধ্যে সম্পূর্ণ নীরবতা। অবশেষে তুর্য সেই স্থিরতা ভেঙে শুধালো, এড়িয়ে যাচ্ছ কেন আমাকে? আতসী কেঁপে উঠলো সামান্য, কণ্ঠ জড়তা নিয়ে শুধালো, না এমন কিছু না। তাহলে দেখা করতে এলে না কেন? আতসী ঠোঁট কামড়ে চুপ করে রইল। ওর ভেতরকার কাঁপুনি ক্রমশ বাড়ছে। তুর্যের অনুসন্ধানী দৃষ্টির ভয়। তুর্য গাড়ির স্পিড কমিয়ে পাশ ফিরে দৃষ্টি নিবদ্ধ করলো আতসীর দিকে। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে লক্ষ্য করলো আতসীকে। অতঃপর শান্তস্বরে শুধালো, তোমার কি হয়েছে বলবে? তখন থেকে দেখছি কেমন আচক ব্যবহার করছো। আতসী প্রতি উত্তর করলো না। আসলে বলার মতো যথার্থ বাক্যর মস্তিষ্ক খুঁজে পাচ্ছে না। ওর মনে হলো তুর্যের করা প্রশ্নটা সোজা গিয়ে আঘাত করেছে ওর হৃৎপিণ্ডের বাঁকে। অতসী মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে আস্তে করে বলল, কিছু হয়নি, মাথাটা একটু ধরেছে, তাই ভাবলাম বাসায় চলে যাই। আপনি অযথা চিন্তা করছেন। তুর্য কিছুক্ষণ আতসীর দিকে তাকিয়ে থেকে সামনের রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করলো। অচিরেই ওর অন্তঃস্থলের গভীর থেকে একটা রুদ্ধশ্বাস বেরিয়ে এলো।
আতসীর কথাগুলো ওকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারলো না ঠিকই, তবুও সে তৎক্ষণাৎ তার কোনো প্রশ্ন ছুড়ল না। মনে মনে ভাবলো কাল হয়তো কিস করার জন্য মেয়েটা ওকে এমন এড়িয়ে চলেছে। নিজেকেই দোষারোপ করলো তুর্য। একে তো মেয়েটা ছোট, তার উপর যথেষ্ট নাজুক, হয়তো ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তুর্য বেশ সময় নিয়ে আস্তে ধীরে শুধালো, সরি, কাল হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। তোমাকে ওইভাবে কিস করা ঠিক হয়নি, নিজেকে সামলানো উচিত ছিল আমার। তুমি যদি এই নিয়ে অস্বস্তিতে থাকো তার জন্য আমি সত্যিই দুঃখিত। ইন ফিউচারে তোমার সম্মতি ছাড়া এমন কিচ্ছু করবো না আমি। কথাগুলো বলতে বলতে তুর্যের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। মনে মনে নিজেকে প্রচন্ড ধিক্কার জানালো সে। নিজেকে সামলাতে পারলে কি এমন ক্ষতি হতো। আতসী হতবাক হয়ে গেল। ও বাকরুদ্ধ চোখে তাকিয়ে রইল তুর্যের দিকে। লোকটা তাহলে এসব ভেবে বসে আছে? সে ভাবছে কালকের প্রেমময় মুহূর্তটুকুর জন্য আতসী তাকে এড়িয়ে চলছে। আতসীর গলা শুকিয়ে এলো অন্য এক অনুভূতিতে। যে কারণে ও এমন আচরণ করেছে সেই ভয়াবহ সত্য তুর্যকে কিছুতেই বলতে পারবে না আতসী। এদিকে তুর্য নিজেকে দোষারোপ করছে এমন কিছুর জন্য যা আতসীর বিরক্তির আসল কারণই নয়। তুর্যের মতো কঠিন স্থির ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে এইভাবে অকারণে গিল্টি ফিল করতে দেখে আতসীর প্রচন্ড খারাপ লাগলো। আতসী ভাবলো কিছু একটা করা দরকার, যেন দুজনের মাঝে কোনো রকম ভুল বোঝাবুঝি অন্তত না থাকে। গাড়িটা ইতিমধ্যে সিগন্যালের কারণে দাঁড়িয়ে গেছে। আতসী এক মুহূর্ত অপেক্ষা না করে সিট থেকে উঠে গিয়ে তুর্যের কোলের উপর এসে বসলো। তুর্য সম্পূর্ণরূপে বিস্মিত। ও ডান হাতে স্টিয়ারিং আঁকড়ে ধরে বাহাতে আতসীর কোমর চড়িয়ে শুধালো, কি করছো? কেয়ারফুল। আতসীর সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করলো না। ও নির্দ্বিধায় মাথাটা তুর্যের বুকের উপর রেখে দুই হাতে তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরক্ষণেই তুর্যের অ্যাডামস অ্যাপেলে পরপর কয়েকটা চুমু খেলো। এহেন ঘনিষ্ঠতায় তুর্যের গলা শুকিয়ে গেল। হৃৎপিণ্ডের গতি বেসামাল হলো। পরপর কয়েকটা শুষ্ক ঢোক গিলে ফেললো। আতসী তুর্যের বুকে আদুরে ভঙ্গিতে মুখ ঘষে শুধালো, আপনি অযথা এসব ভাবছেন। কালকের বিষয়টা নিয়ে আমি কিছুই মনে করিনি, এমনকি আমি আপনাকে এড়িয়েও যাচ্ছি না, আমি সত্যি বলছি। তুর্য আতসীর কোমরে হাত রাখা হাতের বন্ধন দৃঢ় করলো। পর মুহূর্তেই ওর মোমরাঙা তুলতুলে গালে একটা গভীর চুমু খেলো। সিগন্যাল গ্রিন হলো তৎক্ষণাৎ। গাড়ি পুনরায় মসৃণ গতিতে এগিয়ে চলল শহরের ব্যস্ত রাস্তা ধরে। আতসী তুর্যের বুকে মাথা রেখে অন্যমনস্ক ভঙ্গিতে নখের ডগা দিয়ে বোতাম খুঁড়তে লাগলো। তুর্যের শ্বাস ভারী হয়ে এলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো, যদিও গাড়ির ভেতর পূর্ণমাত্রায় এসি চলছে। এই মুহূর্তে নাজুক মেয়েটাকে আদরে আদরে দুমড়ে মুচড়ে ফেলতে ইচ্ছে করছে ওর। একটা নৈকট্য আর নিঃসংকোচ আলিঙ্গনে ওর ভেতরে জলোচ্ছ্বাসের ন্যায় তোলপাড় চালাচ্ছে। তুর্য সামনের রাস্তায় দৃষ্টি রেখে ভারী কণ্ঠে আতসীকে ডাকলো, আতসী, চলো বিয়ে করে ফেলি। তুর্যের ছুড়ে দেওয়া এখানে অপ্রত্যাশিত বাক্যে আতসী থমকে গেল। আঙ্গুলের চলন থেমে গেল তুর্যের শার্টের বোতামে। অবিস্মিত নয়নে মুখ তুলে তাকালো তুর্যের দিকে। কি বললেন? তুর্য এক মুহূর্ত থেমে শান্ত স্বরে শুধালো, জানি তুমি এখনো অনেক ছোট, 18+ হয়নি তোমার। এই মুহূর্তে বিয়ের কথা বলাটা হয়তো অদ্ভুত শোনায়, কিন্তু বিশ্বাস করো এতটা দূরত্ব সহ্য হচ্ছে না আমার। এই যে তুমি এখন আমার এত কাছে, তবুও একটা সীমা আছে, একটা কাঁটা তার আছে যেটা আমি চাইলেও ক্রস করতে পারছি না। সবকিছু কেমন অসহ্য লাগে। তুর্যের দমবন্ধ করা কণ্ঠস্বরের আকুলতায় আতসীর শ্বাস আটকে রইল কয়েক সেকেন্ডের জন্য। এমন অকপট স্বীকারোক্তি সে কল্পনাও করেনি। আতসী মৃদু হেসে এক হাত তুর্যের গালে রেখে ঠোঁটের কোণে একটা গভীর চুমু খেয়ে শুধালো, কোথায় দূরে আছি আমি তো আপনার কাছেই আছি। স্পর্শের আবেশে তুর্যের চোখ দুটো মুহূর্তের জন্য বন্ধ হয়ে এলো। এদিকে গাড়িটা শহরের ব্যস্ততা পেছনে ফেলে তুলনামূলক নির্জন এক পাকে চলে এসেছে। তুর্য ধীরে ব্রেক করে রাস্তার একপাশে গাড়ি থামালো। পরক্ষণেই দুই হাতে শক্ত করে আতসীকে নিজের সঙ্গে মিশিয়ে ফেললো। ওর হাঁটুসম লম্বা চুলের ভেতর মুখ ডুবিয়ে পরপর কয়েকটা গভীর শ্বাস টেনে শুধালো, যেটুকু দূরত্ব আছে সেইটুকু সহ্য হয় না। তোমাকে সম্পূর্ণরূপে নিজের অস্তিত্বের সঙ্গে মিশিয়ে ফেলতে চাই আমি। তোমাকে প্রকাশ্যে বৈধভাবে আমার নামে আমার করে তুলতে চাই, আমার ঘরে তুলতে চাই। তোমার সঙ্গে থাকলে নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখি বোঝাতে পারবো না আমি। তোমার বয়স, তোমার সংবেদনশীলতা সবসময় আমাকে মাথায় রাখতে হয়। আতসী এক মুহূর্ত থেমে শান্তস্বরে প্রতি উত্তর করলো, সবকিছুর সময় নির্দিষ্ট সময় থাকে। আপনি যদি এতটা তাড়াহুড়ো করেন কিভাবে হবে? অপেক্ষাটুকুও তো ভালোবাসার অংশ। জানি না, তবে ভীষণ ভয় হয় আমার। মাঝে মাঝে মনে হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। আতসী হতবাক হয়ে গেল। কি বলছেন এসব? আমি কোথায় যাব আপনাকে ছেড়ে? আপনি হয়তো আমাকে নিয়ে একটু বেশিই পজিটিভ হয়ে যাচ্ছেন। তুর্য আতসীর মাথাটা শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরলো। হয়তো। আমি শুধু এটুকু জানি তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। তুর্য এক মুহূর্ত থেমে ফের শুধালো, চলো না রেজিস্ট্রি ম্যারেজ করে রাখি। আপাতত কাগজে কলমে আমাদের সম্পর্কটা বৈধ থাকুক। তুমি 18+ হলে তোমার পরিবারের অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তোমাকে ঘরে তুলবো। না না, এটা হয় না। এত বড় সিদ্ধান্ত এভাবে নেওয়া যায় না। আমি কাউকে না জানিয়ে এমন কিছু করতে পারবো না। আপনার যদি আমাকে নিয়ে এতই ভয় থাকে তাহলে আমার HSC এক্সামের শেষে পরিবারের সম্মতি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করবো। ততদিন অন্তত ওয়েট করুন।
করুন। তুর্য ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে, আমি অপেক্ষা করব। আতসীর বুকের উপর মাথা রেখে মৃদু হাসলো। তুর্য একবার হাত ঘড়ির দিকে তাকালো। বিকেল প্রায় 5টা বাজতে চলো, দেরি হয়ে যাচ্ছে। আতসীকে বাড়ি পৌঁছে দিয়ে ওকেও বাড়ি ফিরতে হবে। স্টিয়ারিংয়ে হাত রেখে ইঞ্জিন স্টার্ট দিল তুর্য। গাড়ি আবার ধীর গতিতে সামনের রাস্তায় এগিয়ে চলল।